আমি আগের সিজনে এসেছিলাম, আগের সিজনে এর রূপ অন্যরকম ছিল, এই রাস্তার রূপ অন্যরকম ছিল। সোজা একটা রাস্তা ধরে হেঁটে যাওয়া, এক একটা ঋতুতে তার এক এক রকমের রূপ। এই যেমন এখন বর্ষা, বর্ষায় একদম চারদিক সবুজ রাস্তাটার পাশ দিয়ে, আবার অন্যান্য সিজনে এই রাস্তাটারই রূপগুলো পাল্টে যায়। আষাঢ় মাসের বৃষ্টি যেমন উপভোগ্য, তেমন জঙ্গলও। বর্ষায় শাল জঙ্গল যে কত সুন্দর, সেটাই আজকের এপিসোডে দেখাচ্ছি। 68123 খড়গপুর টাটানগর মেমো। আমরা হাওড়া থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস ধরে প্রথমে খড়গপুরে নেমেছি, তারপর এই ট্রেনে বাঁশতলা। সরাসরি ট্রেন আছে, তবে তার টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই। হাওড়ায় 9:10 ট্রেনে উঠে 1:45 পৌঁছে গেলাম। এরকম স্টেশন তো অবহেলিত, তাই বোধহয় সুন্দর। কিছু বছর আগে পর্যন্ত নিচু লাল মোড়ামের প্ল্যাটফর্ম ছিল। গুগল ম্যাপ ঘাঁটলে এখনও সে ছবি খুঁজে পাওয়া যায়। স্টেশনের এই চিত্রও থাকুক, কয়েক বছর পর আবার নিশ্চয়ই কংক্রিটে ঢাকা পড়বে, তখন আবার এই সৌন্দর্য মিস করব। সাউথ ইস্টার্ন লাইনে ট্রেনের কোনো ঠিক ঠিকানা নেই, তবে এই ট্রেনটা ঠিকঠাক টাইমেই চলে। ঝাড়গ্রাম ঘাটশিলা যাওয়ার জন্য আমার চয়েস এটাই। গেট পড়েছে, দেখ গাড়ি আসবে। এটা একদম রেল লাইনের পাশেই একটা চায়ের দোকান। আমাদের বাড়ির ওখানে, না আমাদের ওখানে যে স্টেশন, ওখানেও রেল লাইনের পাশে চায়ের দোকান আছে, কিন্তু ও না, চায়ের দোকান তো নেই তো। আমাদের রেল লাইনের ওখানে চায়ের দোকান নেই, এমনি খাবার দাবারের দোকান আছে, ওখানে বসে যে আড্ডা মারবে লোকজন ওরকম। কিন্তু এখানে কিন্তু বাসতলায় একদম স্টেশনের গায়ে ছোট্ট ঘুমটি মতো চায়ের দোকান রয়েছে, এবং সেখানে চা, বিস্কুট, নিমকি, মিষ্টি। এখানকার গজাটা খুব ফেমাস কিন্তু। হ্যাঁ, তো এখানে গজা, ল্যাংচা, যদিও আমি যতবার আসি ল্যাংচাটাই খাই। এই দোকানটা সারা ভিডিওতে বহুবার দেখা যায়, বহুবার আসে, কারণ এটা আড্ডার একটা কেন্দ্রবিন্দু। এখানে বসে আড্ডা, চা খাওয়া সব চলতেই থাকবে, সো ফিরে ফিরে আসবে। মিষ্টির দোকান হলো চা বিস্কুট থেকে হরেক জিনিস পাওয়া যায়। জঙ্গলের ধারে এরকম না হলে দোকান চলে নাকি? শুধু মিষ্টি আর কতই বা বিক্রি হয়। দোকানে কোনো আলো নেই, সূর্যের আলোয় যতটা আলোকিত হয় আর কি। আমরা বন্ধুর বাড়ির পথে হাঁটা লাগালাম। সপ্তাহান্তে ঘর লেপার তোড়জোড় চলছে। মাটির মেঝে গোবর জল দিয়ে লেপে দিলে অদ্ভুত শীতলতা আসে। পা দিয়ে চলার মধ্যে কি অনুপম শান্তি। এও শিডিউল ওয়ার্ক। বর্ষার শুরুতে ঘাস গাছপালা না পরিষ্কার করলে এমন বেড়ে ওঠে যে চারপাশ ঝোপ হয়ে যায়। এদিকে আবার সাপের চলাফেরা আছে।
দুপুরের রান্নার তোড়জোড় চলছে। কলমি শাক আগে দুবার কেটে খাওয়া হয়ে গেছে। আর এটা কি বলুন তো? আমি প্রথম খাচ্ছি। এখানে বলে ছাতু। এটা হচ্ছে কুরকুরি ছাতু, জঙ্গল থেকে তুলে এনেছে। কিছুটা অংশ ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। একটু ফাঁকা করে ফলের গাছ লাগানো যাবে। আজ কাছেই একটা জায়গায় চললাম। এতদিন আপনারা স্টেশন থেকে বন্ধুর বাড়ি পর্যন্ত দেখেছেন। এবার ডান দিকের রাস্তাটা দেখুন, এদিকেও জঙ্গল। তবে রাস্তা থেকে একটু গেলেই গ্রামের বাড়িঘর পড়ে। আমরা মিনিট 15 পর এলাম নদীর ধারে। এটা কংসাবতী নদী। ঠিক করে ভিডিও করা হয়নি, ফলে এবার তেমন আর দেখানো গেল না। এটা বিকেল 4টের লোকাল, এসেছে 6:30টায়। বলছিলাম না, এই লাইনের টাইমের ঠিক ঠিকানা নেই। এই ট্রেনটা আবার প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে গেছে। আজ বড্ড লেট লাঞ্চ হয়েছে। এবার লেট লাঞ্চ হওয়ার ফলে না মানে 100 কেজি ল্যাদ খেলাম, তারপরে একটু ঘুমিয়েছি, 1/2 ঘন্টা ঘুম দিয়েছি, তারপর একটা ফোন এলো, ঘুমটা ভেঙে গেল। তারপরে এই মানে পড়ন্ত বিকেল বলে, হ্যাঁ পড়ন্ত বিকেল, আর ঠিক সন্ধে হবে তার ঠিক লগ্নটা গোধূলি লগ্নে, যাই না, কিছু ভুল শব্দ বললে ক্ষমা প্রার্থী। তো একটু হাঁটতে বেরোলাম, দুদিকে জঙ্গল, টুকুস টুকুস করে হেঁটে যদি একটু পেটে খিদে আসে, যাতে একটা দুটো চপ খেতে পারি। তো এই যে জঙ্গল থেকে বেরিয়ে এসে আমি একটা কংক্রিটের স্টেশনটাই ঘুরতে এসেছি, মানে বসতে এসেছি, কিছু একটা করতে এসেছি আর কি, এসেছি। কারণ জঙ্গলের মধ্যে থাকা এবং তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটা নিস্তব্ধ চুপচাপ স্টেশনে বসে সময় কাটানোটাও একটা একটা কিছু একটা। এর আগের ভিডিওতে তো দেখেছেন, একদম রাত্রে, একদম নিস্তব্ধ, একদম প্রায় 11:30-12টা বাজে। তো সেই ভিডিওটা দেখলে তো বুঝতেই পেরেছেন, মানে শীতের রাতেও একদম অন্যরকম থাকে। ট্রেন আসছে, দেখাই, চলো। শুনলে অবাক হবেন যে এই ট্রেনের টাইম দুপুর 3:36, এখন বাজে 6:44। মানে ইয়ার্কির একটা লিমিট থাকে। 3.5 ঘন্টা ট্রেন জার্নি, তাতে 3 ঘন্টার উপর লেট। ইনক্রেডিবল। টি টাইম একদম সন্ধে, চা খেতে, এবং স্টেশনের পাশেই চায়ের দোকানটা, সেখানে
চা মিষ্টি কত কি পাওয়া যায়, এবং চায়ের সময় যাওয়ার একটা ট্রেন, আধ ঘন্টার মধ্যে প্রায় 6টা ট্রেন চলে গেল। এই গেট পড়ছে, এই গেট উঠছে, এই গেট পড়ছে, এই গেট উঠছে। মালগাড়ি, মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি। এর কটা প্যাসেঞ্জার ট্রেন আছে, একটা এক্সপ্রেস আছে। অনেক আড্ডা হয়ে গেছে, এবারে ফেরার পালা। এবারে ঘরে ফিরতে হবে। এটা এত ঘুটঘুটে অন্ধকার, মানে পাশের জন কি দেখা যায় না। ঘুটঘুটে অন্ধকার, এরকম হাই পাওয়ার টর্চ ছাড়া চলা যাবে না। দেখি ঝিঝির আওয়াজ। এটা কিন্তু হাতির একদম হাই জোন এরিয়া, এখান থেকে হাতি পাস করে, তো যে কোনো সময় নিঃশব্দে পাস করে যেতে পারে। মানে হাতি যখন যায় তখন তার কোনো আওয়াজ পাওয়া যায় না, যদি আমাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। আগে এতবার এসেছি কিন্তু এত পোকা দেখিনি। বর্ষা শুরুর আগে পোকার উপদ্রব হয়, বিচিত্র সব পোকামাকড়ে ভর্তি, চারপাশের আওয়াজও বিচিত্র। এমনিতে কোনো ক্ষতি করে না, কিন্তু এই রাত বিরেতে বাবাজিদের দৌড়াদৌড়ি আমাকে বেশ চাপেই ফেলে দেয়, তাই সাবধানেই থাকতে হয়। আসলে ওদের জায়গায় এসে ওদেরই মেরে পাঠ করে দিলাম, সেটা কেমন কথা বলুন। তাই আমরাও খুব অসহ্যকর পরিস্থিতি না হলে ওদের মারি না, নিজেরা সাবধান হই, সচেতন থাকি। ব্যাং বাবাজির এই বিচিত্র রূপ দেখতে দেখতে এই ঘটনা ঘটল। এতদিন শুনেছি, আজ চোখে ধরা পড়ল। কি যে রোমাঞ্চকর আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কোনো কিছুই আসছে না। দুটো অনেকগুলো, ওই দেখো না জাম খাচ্ছে। আমি তো 4টে না 5টা দেখলাম হাতি। ওই দেখো সামনে সেইখানে পৌঁছে গেছে, এখানে লাইন, এখানে কজন আছে? এরকম গন্ধটা হাতির গায়ে গন্ধ। কটা আছে গো? 14 পিস হাতি, বাপরে। হাতি পেরিয়ে গেল, বুঝতে পারলে? এ কি রে ভাই, কিছু তো বোঝাই গেল, মানে শুধু হালকা দেখা গেল বলে তাই। জাম পাকলে একবার হলেও আসবে হাতি। দেখে গেল। ওই যে কই যে এটা পায়ের ছাপ, আমি তো বুঝতে পারছি না। তাই তো, এটা গর্ত না? আরে এইখান দিয়ে গেছে পাকাটা। না 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 না, এখান ওইটা দিয়ে গেল, এই এখান দিয়ে গেছে। সকালে দেখবো, সকালে ওই জাম পড়ছে। বললাম তো ওইখানে তো টর্চ নেই। কই দেখে দেখে যাও, এদিকে পায়ের নিচে পায়ে টর্চ মার। এই তো কাটা কাটা। নাও সব পাপা তোমার ঝোপের মধ্যে। সকালে দেখবি হাতির থেকে বেঁচে তারপর বিচের কামড়ে হসপিটাল দেবো। এই প্রচুর জাম পড়েছে, কাল জামগুলো খেতে হবে রে। ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়েছি দেখার জন্য। এত বড় প্রাণীগুলো হেঁটে গেছে, কিন্তু পায়ের দাগ নগণ্যই। খুব ভালো করে তাকিয়ে না দেখলে বোঝাই যাবে না যে এই পথ দিয়ে হাতির দল গেছিল।
জাম খেতে বেশ ভালো। গত রাত্রে হাতিদের কেমন লেগেছিল তা জিজ্ঞেস করার সাহস আর হয়নি। এবার কি ব্যাপার ঘটছে বোঝা যাচ্ছে। এই সময় জঙ্গল ছাতুর জন্য আদর্শ। পরিবেশের ভ্যাপসা গরম আর বৃষ্টির জলের ফলে মাটির তলা থেকে মাশরুম ফোটে। প্রকৃতির কি অদ্ভুত দান। বর্ষাকাল জুড়ে বিভিন্ন ধরনের ছাতু ওঠে। এখন ছোট ছোট গুলির মতো কুরকুরি ছাতু উঠেছে। গতকাল দুপুরের মেনুতে দেখেছিলেন, মনে আছে? এগুলো ফুটে গেছে। একদম ভোরবেলা না তুললে বেলা বাড়ার সাথে সাথে নষ্ট হয়ে যায়, আর খাওয়া যায় না। আজ ছাতু তোলা হয়নি। এও এক বিচিত্র ব্যাপার, জীবনে দেখিও নি, শুনিও নি। এগুলো বাদল পোকা। বর্ষার বৃষ্টির আগে আলোর কাছে উড়ে বেড়াতে দেখেছেন নিশ্চয়ই। এও সেই জিনিস, কিন্তু এইভাবে আমাদের ঘরের সামনে কেন অবস্থান করেছে কে জানে। অবস্থান বিক্ষোভ টিক্ষোভ হবে হয়তো। এগুলো মাটির দেওয়ালে হয়েছে। উই পোকাগুলো রাতের অন্ধকারে এতটা ঘর বানিয়ে ফেলেছে। আদিম এক পদ্ধতি, বাঁশের সাথে চাষ না হলে অসম্পূর্ণ থেকে যায়। কি চাষ হবে সেটা দেখাচ্ছি। আগে এনাকে দেখুন। মহাশয় মাটি কুপানোর সময় বেশ সমস্যায় পড়েছেন। এগুলো গিরগিটির ডিম, ছোট্ট, টিকটিকির ডিমের থেকে সামান্য বড়। এগুলো নোটে শাকের বীজ, লাল আর সবুজ দুই রঙের নোটে আনা হয়েছে। শুরুর দিকে এপিসোডে ফুলকপি লঙ্কা দেখিয়েছিলাম। এপিসোডগুলো না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম। খুব সামান্য অংশে লাগানো হচ্ছে। এখানে যে কজন থাকে তাদের রোজগার খাওয়ার জন্যই। এগুলো বরবটি গাছ, দেশি বরবটি। গত বছর যে গাছ হয়েছিল তার থেকে বীজ করে রাখা হয়েছিল। আচ্ছা, মেঘ করেছে তাই এত আয়োজন। ভালো করে ঢেকে না দিলে বীজ শুদ্ধ মাটি ধুয়ে চলে যাবে, পরিশ্রম বেকার হয়ে যাবে। বিকেল গড়িয়ে সন্ধে নামার মুখে বৃষ্টি নামল। এ বৃষ্টি নিখাদ বর্ষার বৃষ্টি। মাটির বারান্দায় বসে বৃষ্টি দেখার যে কি সুখ বলে বোঝানো যাবে না। আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কখনো?
রোজ লক্ষ্মী প্যাঁচাটা আসে, এই বৃষ্টির দিনেও এসেছে। আর ইনি, বাবারে, দেখেই ভয় করছে। এ এক অদ্ভুত পতঙ্গ, এক ওভার ক্রিজে ব্যাটিং করলো কিনা অমনি চিৎপটাং, সোজা আর হয় না। রাত জুড়ে কত রকমের বিচিত্র কাণ্ড কারখানা চলে। আমরা অবশ্য নিশ্চিন্তে ঘুমাতে যাই। সকালে উঠে দেখি পচাদা কাজে বসে গেছে। পুরো ডাঁটিতে বানা আছে। হ্যাঁ, এরকম তার মানে শুটি হয়। ওই, হ্যাঁ। ও আচ্ছা, এইটা শুধু এইরকম ছুটি ফুলে এটা দেখো কোথায় যদি গোড়া ও কোথায় আচ্ছা, ওইটা ফুল থেকে এই বীজটা যে, হচ্ছে। হ্যাঁ এইটা যদি মাঝে ঢুকে তো বাদাম হয়ে যায়, এই যে এখানে ঢুকে যায়, ফুলটা পড়ে যায় ঝরে, ফুলের ছুটিটা এই যে কোথায় কোথায় এটা গোড়া, এটা গোড়া না, গোড়াটা হচ্ছে এই যে। ও ওইটা মেন বীজ, মানে জটটা। হ্যাঁ, ও প্রত্যেক জায়গায় হতে 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 যাবে। এবার যত মাটি রাখা দেবে ততই এইগুলো সব বাদাম বস্তু, এগুলো সব এইগুলো। আচ্ছা, ওটা মাটিতে ঢুকলেই ব্যাপারটাই হবে। হ্যাঁ, মাটি থাকে, মাটিতে ঢুকে যাবে, ও মাটিটা পেলেই তো ও বাদামটা বড় হবে। এটা মন দিয়ে দেখুন, দারুণ একটা বিষয় খুঁজে পেয়েছি। এখন স্যান্ডেলউড ডিফলিয়েটারে ডিম পাড়ার সময় একসাথে 40 থেকে 50টা ডিম দেয়। ইটস অ্যাকচুয়ালি আ টাইপ অফ ওয়েস্ট মথ, কমনলি ফাউন্ড ইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। কোথাও কোথাও টাইগার মথও বলে। এখানে এলে প্রকৃতির সবকিছু একদম কাছ থেকে দেখা যায়। এই অনুভূতি একদম নির্ভেজাল। এটা ঠিক 5 দিন পরের ভিডিও। ডিম ফুটে বাচ্চা হয়েছে। মাটির দেওয়ালে এরকম কত জায়গায় কত রকমের কীটপতঙ্গের জন্ম হচ্ছে কে জানে। নতুন এতগুলো টাইগার মথের জন্ম হচ্ছে। কতগুলো আছে বলুন তো? সপ্তাহান্তের ছুটি কাটিয়ে জঙ্গল থেকে শহরে ফেরার পালা। এই দৃশ্য ছেড়ে আরেক পথে পা বাড়ায়। বাঁশতলা সিরিজের মোট 5টা ভিডিও হয়ে গেল। আপনারা সব দেখেছেন? না হলে টুক করে দেখে ফেলুন। জঙ্গলে বন্ধুর বাড়ি দেখতে ভালোই লাগবে। আর বর্ষা কিন্তু এখনই শেষ হচ্ছে না। পরের ভিডিওতেও বর্ষার মজার গল্প নিয়ে দেখা হচ্ছে। সো স্টে উইথ আস।